আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি আমি এখন এবং নাফাকুমের ভ্রমণ গল্প। এই পথটা আপনার কাছে এতই ভালো লাগবে যে আপনি যখন আপনার হাতের ডান দিকে তাকাবেন একটা ভিউ পাবেন, হাতের বাম দিকে তাকাবেন আরেকটা ভিউ পাবেন। মানে এত খারাপ পাহাড়, এটা আপনি বান্দরবনের মেন সদরে পাবেন। ধরতে গেলে বান্দরবনের প্রায় 80% সৌন্দর্য সাঙ্গু নদীর ভিতরে। সুন্দর একটা খুব সুন্দর খরস্রোতা নদী, গভীর না ভিউ গুলা, ইন্দু পাহাড়, বিভিন্ন ধরনেরই মানুষজনই করতেছে, খুবই সুন্দর। আর আরেকটা কথা বলে নিই, সাঙ্গু নদী থেকে প্রায় আধা ঘন্টা যাওয়ার পরে সেম ছাদে যেরকম খাদ থাকে না, দুইটা দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড়ের খাদ একবার সমান খাদ, অলমোস্ট 70 থেকে 80 ডিগ্রির মতো খাদ। ওই খাদ নামে আমি এখন যেতে পারি। মানে অনেক ভয়ঙ্কর একটা জিনিস, আপনারা হয়তো অনেক ব্লগে দেখতে পারেন, অনেক ভয়ঙ্কর। আর ডান সাইড হচ্ছে ভেলা খুব ভেলা দিয়ে ওখান দিয়ে যায়, আর এই সাইড হচ্ছে আপনার আমি এখন, তার ওই সাইড হচ্ছে খাদ বাইক সাথে এখন যাওয়ার আমার সৌভাগ্য নেই, আমার ফ্রেন্ডের কাছে আমি যেতে পারিনি। আমার মানে অনেক কষ্ট হইতেছিল, আমি এই জন্য যাই। মেলালম গেছি, আমি এখন দেখলাম অনেক সুন্দর একটা জায়গা, মানে মনটা বেড়ে গেছে। ওখানে বসেছিলাম। এই নাফাকুমের চেয়ে থেকে আমি এখনটা বেশি সুন্দর। হ্যাঁ, নাফাকুম অলমোস্ট ছোট, আমি এখন অনেক বড়। আর আপনি যদি আমি এখন যান, আমি এখন অনেক কিছু দেখতে পাবো। আমি এখন নাফাকুমে আশেপাশে কোনো কিছু নেই, জাস্ট নাফাকুম আছে। আমি এখন এই ভিডিওটা দেখলে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি শিওর হয়ে যে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং A to Z সবকিছু। আসসালামু আলাইকুম, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আপনাদের সামনে আসার একটাই রিজন, আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি আমি এখন এবং নাফাকুমের ভ্রমণ গল্প। আপনারা বলতেই পারেন কিভাবে আমরা নাফাকুম আমি এখন না যে কিভাবে এটার গল্পটা বলবো। আসলে যাইনি এখনো, কিন্তু আমার সামনে যে মানুষটি আছে সে কিন্তু ঘুরে এসেছে আমি এখন নাফাকুম এবং সে দেখে এসেছে এর অমায়িক সৌন্দর্য, যা আমরা অনেকেরই অজানা। আজকে জানাতে যাচ্ছি এই সৌন্দর্যের গোপন সূত্র। আর এই জিনিসটা আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবেন আমাদের প্রিয় নাহিদ ভাই। চলুন আমরা আমাদের প্রিয় নাহিদ ভাইয়ের কাছে যাই, তার কাছ থেকে শুনি আমি একম এবং নাফাকুমের ভ্রমণ গল্পটা। এই ভিডিওটা দেখলে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি শিওর হয়ে যে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং A to Z সবকিছু। সো ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখেন, আশা করি প্রচুর ইনফরমেশন থাকবে। সো চলুন আমাদের প্রিয় নাহিদের কাছে আমরা চলে যাই এবং এই ভ্রমণ গল্পটা শুনি। জি, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের ফার্স্ট যে বলতে চাই, আপনারা যেহেতু ঢাকা থেকে শুরু করেছেন যাত্রা, আপনারা কিভাবে গেলেন, কিভাবে ঘুরলেন এবং প্রত্যেকটা স্পট কেমন ছিল তার সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে ফার্স্টে আমাদের যাত্রা শুরু হয়েছে সাভার আশুলিয়া থেকে আর কি। মানে আমার ভার্সিটির যত ফ্রেন্ডরা আছে, আমরা সবাই মিলে একটা প্ল্যান করছিলাম, অলমোস্ট 9 জনের মতো আর কি। সেজন্য ওদের বাসায় আশুলিয়া, সেখান থেকে আর কি যাত্রা গল্প শুরু করতেছি। তো আমাদের মূল যাত্রা শুরু করছি আমরা ট্রেন থেকে, বিমানবন্দর রেল স্টেশন থেকে আর কি। মানে এর আগে আমরা টিকিট কেটে রেখেছিলাম, সেটা হয়তো আমার ভুলও হতে পারে, কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আহ ঢাকা থেকে আলীকদমের বাস পাওয়া যায়, সে বাসে করে যাওয়া। তো আমাদের ট্রেনে যাওয়ারই ছিল আর কি রাত 11টা 45 মিনিটে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ট্রেন ছাড়ে 12টা 45। মানে এখানে আমাদের 1 ঘন্টা লেট। তো আমরা সকাল 7:30টার দিকে আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছাই। একটা এই বিষয় যে রেলের প্রাইসটা কত ছিল রেলের প্রাইস আমাদের টিকিট ছিল 860 টাকা করে, জনপ্রতি। খুলনা এক্সপ্রেসে। এটা কি এসিসি হ্যাঁ, এসি। এসিসি। আর নন এসি সিটের প্রাইস? নন এসি সিটের প্রাইস হচ্ছে আপনার মেবি 500 450 এরকম। তারপরে এরপরে হচ্ছে আমরা সকালের নাস্তা ওখানে সারি, সেখানে পার পার্সন ধরে আপনার 70 থেকে 80 টাকা করে পড়ে আর কি। এটা কোথায় নামলে? এটা হচ্ছে আমাদের হচ্ছে চট্টগ্রাম মেন যে স্টেশন আছে তার থেকে একটু সামনে ডান সাইডে পড়ে। আমার রেস্টুরেন্টের নামটা ভুলে গেছে আর কি। আহ সেখান থেকে আমরা চলে যাই আপনার ব্রিজ পার বলে। ব্রিজ পারের সেখানে 10 টাকা করে ভাড়া নেয়। সিএনজি অটোতে যেটাই যান, সেখান থেকে আপনার চকরিয়ার ডিরেক্ট বাস পাওয়া যায়, যেতে সময় লাগবে আপনার 2.5 থেকে 3 ঘন্টা।
আপনার প্রতি বাসেরই পড়বে 70 থেকে 200 টাকার ভিতর। আপনি যদি দামাদামি করে নিতে পারেন তাহলে 170 টাকার ভিতর আপনি যেতে পারবেন। অলমোস্ট মোটামুটি ভালো গাড়িতেই হানিফ, শ্যামলী এগুলা যায়। হুম। তো চকরিয়া নামার পরে সেখান থেকে আমাদের যেতে হবে আলীকদম। কারণ ওখান থেকে আমাদের আলীকদম যেতে ভাড়া পড়বে 100 টাকা, কিন্তু আমাদের যেতে হবে চান্দের গাড়ি। চকরিয়া থেকে আলীগড় হ্যাঁ, বাসে যাওয়া যায় না? বাসে যাওয়া যায়, বাট বাসে থেকে ওখানে চান্দের গাড়ি যাওয়াটা ইজি। মানে কারণ আমাদের একটা টার্গেট ছিল যে আমরা বিকাল 3টার আগে আমাদের রেমাক্রি পার হতে হবে। মানে রেমাক্রি যে, সরি, সাঙ্গু নদীতে যে বোটটা আছে বোটে উঠতে হবে 3টার আগে, কারণ 3টার পরে সেখানে বিজিবি পারমিশন দেয়। ও, নোটেড। এটা মাথায় রাখবেন। সেখান থেকে আর অলমোস্ট প্রত্যেকটা চান্দে মানে আমরা যখন ইসে যাই, আলীকদম যাই, সের আগে 2টা আর্মি চেকপোস্ট আছে। অবশ্যই যার যার ভোটার আইডি কার্ডের 1 কপি ছবি, ফটোকপি প্রত্যেকটা চেকপোস্টে এটা দিতে হবে। নিজের নাম, এটা আলীকদম। সরি আলীকদম না, এটা আপনার হচ্ছে চকরিয়া থেকে মিরিঞ্জা যাওয়ার মাঝখানে পড়ে একটা চেকপোস্ট পড়ে, আর্মি চেকপোস্ট। সেখানে একজন গেলে হয়, সেখানে নিজের নাম তারপর একটা ফ্যামিলির নাম আর নাম্বার দিলে হয়ে যায়। এটুকুই, যে কজন এন্ট্রি করবে। চাঁদের গাড়ি ভাড়াটা করে কত? তাদের গাড়ি তো ওখানে হচ্ছে আপনার পার পার্সন হিসেবে পড়ে, পার পার্সন 100 টাকা। 100 টাকাতে আলীকদম। তো আলীকদম যাওয়ার পরে আমরা মানে সে চাঁদনি গাড়ি যে ড্রাইভার মামা ছিল, ওনাকে বলাইছিল যে আপনি আমাদের থানচি নিয়ে যান। তো উনি থানচি যেতে পারবে না, কারণ ওনার পারমিট নাই। তো এখন কি করার, তখন ওনাকে বললাম যে আপনার যদি তো কেউ যদি পরিচিত থাকে তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করে দেন। তো আমরা ওখান থেকে যদি কিছু টাকা কমে যদি পাওয়া যায় তাহলে আমরা থানচি চলে যেতে পারি, কারণ আমাদের বাজেট কিছুটা শর্ট। এরকম ভাবে ইনফারাইজ আর কি। তো ওখান থেকে নর্মালি যদি আমরা থানচি যাই, আলীকদম থেকে থানচি, এখানে আপনার চকরিয়া থেকে আলীকদমে ভাড়া 100 টাকা। আর আলীকদম থেকে ইয়ের ভাড়া, থানচির ভাড়া? ওখানে ভাড়া হচ্ছে 4500। চাঁদের গাড়ি, ফুল চাঁদের গাড়ি। ফুল চাঁদের গাড়ি ভাড়া। পার হেড কত পড়ে আর? পার হেড আমরা ধরেন 9 জন গেছিলাম, হিসাব করে 500 টাকা, কিন্তু আমরা মানে চাঁদের গাড়ি যে মামা আছে ওনার সাথে নেগোসিয়েশন করার পরে 3500 টাকা করতে পারছি। মানে এখানে 1000 টাকা সেভ করে গেছে আর কি। তো যাওয়ার পর ওখানেও যাওয়ার পরে আর্মি চেকপোস্ট আছে, ওখানেও আমাদের সব যত ডিটেলস তারপরে ইটি দেওয়া হয় আর কি। ভোটার আইডি কার্ডের ফটোকপি মাস্ট, এটা লাগবে, এটা ছাড়া আপনাকে পারমিট দিবে না। অবশ্যই আপনারা ভোটার আইডি কার্ডের ফটোকপি 10 থেকে 12 কপি আপনারা সাথে রাখবেন আর কি। থাকলে তো আপনাদের কাছে থাকবে, আর অনেক জায়গায় লাগে আর কি, এর জন্য বললাম। তারপরে তো যাওয়ার পথে আমরা থানচি, আলীকদম থেকে থানচি রাস্তাটা এটা অনেক হার্ড একটা রাস্তা। মানে প্রচুর উঁচা নিচা। রাস্তা ভালো, কিন্তু অনেক উঁচা নিচা রাস্তা। যাদের হাইট ফোবিয়া আছে তাদের কি করবো আর কি, যে তারা একটু সাবধানে মানে ওখানে সেফলি মানে রিল্যাক্স ই করে, কারণ অনেক ভয় লাগতে পারে। আর চাঁদের গাড়ি তো জানেন অনেকটাই স্পিড হুম, তারা এই করে বের পাহাড়ি করে। অঞ্চল আসলে অ্যাডভেঞ্চার অন্যরকম। কিছুক্ষণ যাওয়ার পরে যখন আপনি মানে এই পথটা এই পথটা আপনার কাছে এতই ভালো লাগবে যে আপনি যখন আপনার হাতের ডান দিকে তাকাবেন একটা ভিউ পাবেন, হাতের বাম দিকে তাকাবেন আরেকটা ভিউ পাবেন। মানে এত খারাপ পাহাড়, এটা আপনি বান্দরবানের মেন সদরে পাবেন। তো যাওয়ার পরে আপনি হয়তো ডিম পাহাড়ের কোন একটা শুনছিলেন হয়তো। হুম, অবশ্যই ডিম হ্যাঁ, পাহাড়, ডিম পাহাড়টা এই রাস্তার মাঝখানে হয়। এটার হাইট হচ্ছে 2810 এরকম। হাইট মাত্র 2810 ফিট। আমরা ডিম পাহাড় ক্রস করার পরে আনুমানিক 2:45 বেজে যায়, যেটা আমাদের জন্য অলরেডি আমরা অনেকটাই লেট করে ফেলছি, প্রায় 2 ঘন্টা লেট। যেটা 3টার মধ্যে থাকে। 3টার মধ্যে আমাদের কি করতে হবে, বোট পার দিতে হবে, কিন্তু আমরা এখনো পার দিতে পারি নাই। তো সেখানে আর্মিদের সাথে কথা বলার পরে ওনারা বললো যে এখন তো আপনাদের সময় এই চলে গেছে, আপনাদের তো এখন যেতে দিবে না। আপনারা অলমোস্ট তখন সময় ছিল মাত্র 5 মিনিটের মতো আর কি। তা ওনার সাথে কথা বলার পরে ওনাদের সবকিছু দিয়ে দিছি। আমরা কয়জন, 9 জনের মধ্যে মাত্র 4 জনের নামে এন্ট্রি করার পরে বোঝা আসলে সমস্যা নেই, আপনারা চলে যান। তো আমরা থানচি চলে গেলাম। যার পরে যে গাইড দাদাকে ফোন দিয়ে রাখছিলাম, ওনাকে ফোন দিয়ে আনলাম। তো উনি একটা ভুল করে ফেলছিল, যে ভুলটা করে কি, সে একটা ফর্ম আছে, ফর্মটা তাদের তুলে নাই। আর দাদাকে তো আগে থেকে ফোন দিয়েছিল, দাদা ফর্মটা কিন্তু ভুলে গেছে। তো দাদা বললো যে এখন তো আমি তো কোনো কিছু করতে পারবো না, আপনি একটু কাইন্ডলি বিজিবির সাথে কথা বলেন। আর ফর্ম তোলা যে অফিসটা, ওই অফিসটা বন্ধ হয়ে গেছে, মানে ওরা আড়াইটার দিকে বন্ধ করে দেয়। তো বিজিবির সাথে কথা বললাম যে দেখেন আমরা তো এরকম লেট করে ফেলছি, 10 মিনিট লেট হয়ে গেছে, কারণ আমাদের ট্রেন আমাদের লেট করে নামাই দিচ্ছে। তো তাদের সাথে কথা বললাম। তো ওরা বললো যে একটা সমস্যা নাই, আপনারই করেন, আমরা কোথায় যাবেন। এখন কি আছে, আমি এখন যাওয়া নিষেধ, এটা একদম নিষিদ্ধ এলাকা।
যাইতে দিবে না, না ফাকুমও যাইতে দেয় না, কিন্তু দেয় সমস্যা, আপনি যাবেন কিন্তু আয়সা করতে হবে, এটা বিডিবির সাথে কথা বলতে হয়। তো আমরা কি কি টিকিটে চালাই গেলাম, আমরা রেবাকি পর্যন্ত যাবো, সামনে নদী ঘুরবো টুরবো আয়সা করবো। ঠিক আছে, না ফাকুমের কথা বলা হয়েছে যে আমরা রাতে থাকবো, রাত থেকে পরের দিন সকালে এসে করবো। তো বিজিবিও আমাদের অনেক ধরনের প্রশ্ন করছে। লোকটা ভালো, লোকটার সাথে আমরা যখন আমাদের পরিচয় দিলাম যে আমরা ডায়মন্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, উনি বললো যে ইংলিশ ডিপার্টমেন্টে ওনার এক আছে, ফ্যাকাল্টি আছে আর কি, ওনার ফ্রেন্ড, এই পরিচয় দিল আর কি। তো ভালো ওনার সাথে কথাবার্তা বললাম। তো আমরা যখন ওনার সাথে কথাবার্তা বলার পরে যখন উনি রাজি হয়ে গেছে যে আমাদের যাইতে দিবে, উনি তখন জানে না যে আমরা আমাদের ফর্মটা করা হয় না। তো ওরা বলে যে সমস্যা, আপনাদের লোকদের ডাকেন, কারণ ওদের ওখানে রেখে আসছি স্ট্যান্ডে, মানে একটা হোটেলে রেখে আসছি, আমরা 3-4 জনের মধ্যে যা কথাবার্তা বলছি। তো বলে সমস্যা না, ওনাদের ডাকেন, ডেকে নিয়ে আসেন, আমরা যাই। ও, আমাদের সাইডে আবার আরেকটা গ্রুপ আছে, ওরা চালাকি করে করছে কি, আমাদের সাথে ওরা ওরা ইয়ে হয়ে গেছে, ওরা নেগোসিয়েশন করে ওরা চলে গেছে, মানে ওদের পারমিট দিয়ে দিচ্ছে, ওরা নৌকাটা করে চলে গেছে এই মুহূর্তে, এই 2 মিনিটের ভিতরে ওরা চলে গেছে। এখন আমরা গেছি, সবকিছু করার পরে যখন গাইডের সাথে কথা বলা হইলো যে একটা ফর্ম আছে, ফর্ম আনছো, তারপর উনি বলছে যে না, ফর্ম তো হয়নি এখন, ইয়ে তো কাজ একটু দেখি। জি জি। তো অনেক রিকোয়েস্ট করলাম, বললো যে দেখেন এখানে তো মনে করেন নিরাপত্তা একটা ইস্যু আছে, কারণ বান্ধবনের গঙ্গে তো মনে করেন যে আমাদের তো লোক থাকে না, কারণ আপনার তো নিরাপত্তার একটা কি আছে, ব্যাপার সেবার আছে, অবশ্যই। কারণ আপনার রাত্রেবেলা যাবে, কখন কি হয়ে যায় সেটা তো বলা যায় না, পাহাড়ি লোকদের মনে করেন যে তোরা সচরাচর বিশ্বাস করাটাও ঠিক। ঠিক আছে, ঠিক করার পরে আমার ফ্রেন্ড মানে ফার্স্টে যখন আমরা প্ল্যান করছিলাম যে আমরা একদিন থানচি থাকবো আর কি, আমি করছিলাম আর কি। তো ও করছিল কি, একটা হোটেলে 500 টাকা আগে বুকিং দিয়ে রাখছিল, মানে ভুলে আমরা মানে সবার টুরের টাকা তো একসাথে করে একসাথে রাখছিলাম। তো তখন বলেছে যে মামা আমাদের তো 500 টাকা লস হয়ে গেছে, আমরা এরকম একটা বুক করে রাখছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, 500 টাকা লস হলে তো কিছু করার নেই। তো ওই হোটেলে ফোন দিছিলাম, হোটেলের নাম হচ্ছে মেঘবতী। মেঘবতী, এটা কি না ফাকুমের না না না, এটা এটা থানচি, হ্যাঁ। মেঘবতী, মেঘবতী হোটেল। হোটেলটা ভালো, কাঠের, পিটি করা। তো ওনাকে ফোন দিলাম যে দাদা আমাদের তো এরকমই ছিল, আমরা কি আসবো নাকি? উনি বলে সমস্যা না, আসেন, আমাদের রুম ফাঁকা আছে। পয়েন্ট নোটেড। আপনারা অবশ্যই এই ভুলটা কখনোই করবেন না। আপনাদের গাইডের সাথে আগেই ক্লিয়ার কাট কথা বলে রাখবেন। যেরকম তারা করেছে ভুলটা, তাদের কিন্তু গাইড ফর্ম না নেওয়ার কারণে তারা কিন্তু যাইতে পারেনি সেদিন। তারা কিন্তু ওইখানে থানচি একটা এই হোটেলে স্টে করতে হয়েছে। কাজেই আপনারা এই জিনিসটা গাইডের সাথে পুরা ক্লিয়ার কাট কথা বলবেন। একটা ভুলেই কিন্তু দেখা গেছে অনেকজনে অনেক টাইম মেনটেন করে যায়, দেখা গেছে ছুটি নাই ই নাই, অনেক কিছু আছে। আপনারা কাজেই গাইডের সাথে খুব সুন্দরভাবে আগেই ক্লিয়ার কাট কথা বলে নেবেন, যাতে করে আপনার ট্যুরটা খুব সহজ হয়। তারপরে তো থানচি রাত কাটানোর পরে পরের দিন সকাল 4:30টার দিকে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পর এই যে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে যাই থানচি থানা। সেখানে আমাদের ছবি তোলা হয়, গাইডের ফর্মের সবকিছু করা হয়, আনুষঙ্গিক কার্যকলাপ, ভোটার আইডেন্টি কার্ডের ফটো করতে হয়। যে তারপর এখানে একটা বিষয় যে গাইডের ভাড়াটা কত আর কি? হ্যাঁ, গাইডের আনুষঙ্গিক খরচ এখন বর্তমানে চলতেছে যে 6,000 টাকা করে আর কি। সেখানে হচ্ছে তা ওনার 5,000, আর আমরা যখন আমি এখন যাবো, ওখানে একটা লোকাল গাইড আছে, ওনাকে 1,000 টাকা দিতে। এই খরচের মধ্যে কি গাইডে খাওয়া দাওয়া সব না না, ইনক্লুডেড? আমাদের গাইডের খাওয়া দাওয়া আমরা যখন খাবো, ওখানে গাইডের খাবারটা ইনক্লুড করতে একজনের ট্রে, একজনের? একজনের ট্রে include করতে। ওটা আসলে অর্ধেক 6,000 টাকা দেওয়া হইতেছে, ওইটার মধ্যে কোনো খরচ নেই। হ্যাঁ। আলা খাওয়ান খরচ আর কি আমাদের নিজে দিতে হবে। তারপর তো বিজিবির সাথে আনুষঙ্গিক ইটি করার পরে আমরা প্রতি নৌকা প্রায় 4,500 টাকা কি করতে পারছি, নেগোসিয়েশন করার পরে 2টা নৌকা বানানি। তারপর তো শুরু হয়, এক নৌকা আসলে কয়জন ওঠা যাবে? এক নৌকায় সর্বোচ্চ 5। মানে আমাদের একটা সুবিধা হয়ে যায় যে আমরা সর্বোচ্চ 5 জন। গাইড কি এক্সট্রা আলাদা নাকি? গাইড সহ গাইড সহ 5 জন। গাইড সহ 5 জন, আমাদের একটা ভালো ভালো সুবিধা হয়ে যায় কি, যে আমরা 2টা বোট নেই, 2টা বোট 10 জনের গাইড সহ, এটা ভালো একটাই। তারপর শুরু হয় সাঙ্গা নদী যাওয়া। ধরতে গেলে বান্দরবনের প্রায় 80% সৌন্দর্য সাঙ্গা নদীর ভিতর। খুব সুন্দর একটা খুব সুন্দর খরস্রোতা নদী, গভীর না, এখন বর্তমানে গভীর না কোন রকম, একবারে গভীর না। আর আশেপাশে যে ভিউ গুলা, তিন্দু পাহাড়, বিভিন্ন ধরনেরই মানুষজনই করতেছে, খুবই সুন্দর। আর আরেকটা কথা বলে নিই, সাঙ্গা নদী থেকে প্রায় আধা ঘন্টা যাওয়ার পরে আপনার নেট ফুল স্টপ হয়ে যাবে, নেটওয়ার্ক থাকবে না, একদম জিরো। কিসের পরে?
সাংগঠনিতে যাওয়ার পরে 3 দুটা পার হওয়ার আগেই আধা ঘন্টা পরেই আপনার নেটওয়ার্ক স্টপ। এই কোনো সিমেরই নেটওয়ার্ক না, থাকে না। না। আমি শুনছিলাম আমি টেলিটকের নাকি আছে। টেলিটক না, ওখানে আপনার থানচিতে পাওয়া যায়, থানচিতে বাংলা লিঙ্ক পাওয়া যায় না, গ্রামীণ পাওয়া যায় না, এয়ারটেল আর টেলিটক চলে, কিন্তু 4G থেকে ডাইরেক্ট স্টপ হয়ে যায়, মানে একদম নেটওয়ার্ক জিরো। কাজে আপনারা ওই যাওয়ার আগে আর কি যে পর্যন্ত নেটওয়ার্ক আছে তার আগ পর্যন্ত আপনারা অবশ্যই বাসায় ফোন দিয়ে সবকিছু জানিয়ে নেবেন, কারণ আপনার নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছেন। এরপর আপনাদের সাথে কি হবে না হবে সবকিছু কিন্তু উপর আল্লাহর হাতে। কাজে আপনারা সবাই বাসায় আগে শিওর হয়ে নেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু আমরা ছবি টবি তুলি, ভিডিও টিডিও তুলি, অবশ্যই তখনই ফোনটা ইয়ার মোডে দেওয়া, কারণ নেটওয়ার্ক যখন জিরো থাকবে তখন ফোন নেটওয়ার্কের টাওয়ার খোঁজার জন্য একটা রে বের করে, কারণ তখন ফোনের চার্জ খুব তাড়াতাড়ি ফুরায়। এই জন্য ইয়ার মোডে দিলে তখন ফোনের চার্জটা স্থির থাকে, এরোপ্লেন মোডে স্থির থাকে ইয়ার মোডে দিলে, ইয়ার মোড। তো সাংগঠনিক দিক থেকে অলমোস্ট এমআরটি যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। এর মাঝখানে পাথরের একটা রাজ্যতে পড়ে যাই আমরা, রাজা পাথর, রানী পাথর, অনেক সুন্দর। মাঝে মাঝে ধাক্কা খাওয়া লাগে পাথরের সাথে পাথরের, অনেকটা সেফ থাকতে আর কি। লাইফ জ্যাকেট দেওয়া হয় বিজিবি থেকে, লাইফ জ্যাকেট পার হেড আপনার প্রতিদিনে 50 টাকা করে নেয় আর কি। সেখানে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক পড়তে হবে, কিন্তু আপনি যদি সাঁতার পারেন ফেলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিজিবির কাছে আপনাকে দেখাইতে হবে আপনি লাইফ জ্যাকেট পরে। অবশ্যই সেফটি ফার্স্ট, এটা করাটাই ভালো। তো রেমাপি যাওয়ার আগে আপনার মানে সাগরদীর মাঝখানে আর কি এমন একটা জায়গা পড়ে যেখানে মানে পানি অলমোস্ট অগভীর বলতে কি নৌকাটা উঠে নিয়ে যেতে আর কি। সেখানে আপনার 10 মিনিটের টাকা ট্রেক করতে হয় আর কি, ইজ নর্মাল, অলমোস্ট নর্মাল আর কি। এখানে 10 মিনিট ট্রেক করার পরে আরেকটা সাইডে যাওয়ার পরে সেখান থেকে আবার নৌকার এটা শুরু হয়। এটা আর কি বর্ষাকালে করতে না, বর্ষাকালে ডিরেক্ট চলে যায়। তো সেখান থেকে আমরা যখন রেমাক্রি পৌঁছাইতে আমরা মেবি 8টা, না সরি, 9, 9, 9:30 দিক দিয়ে রওনা দিই আমরা। ওখানে যা বলছে আপনার 11টা 15 এরকম, মানে অবশ্য 1 ঘন্টা 45 মিনিট আনতে দেয়। তো রেমাক্রিতে হালকা পাতলা কিছু খাওয়ার পরে আর কি, মানে ভারী কোনো খাবার না, জাস্ট নর্মাল কলা। আর আরেকটা জিনিস আপনি শুনতে অবাক হবেন যে রেমাক্রিতে ইস্ট বেকার নয়, ইস্ট বেকার। এটা কি আসে? ইস্ট বেকার হলো এই যে আপনার পাউরুটি, পাউরুটি হচ্ছে মাছের জেলি দেওয়া থাকে, এটা অলমোস্ট ধরতে গেলে বাংলাদেশি বাইরা। ইস্ট বেকার ও ওই যে 15 টাকার যে রুটি। হ্যাঁ চিনতে পারছি। পাহাড়ে তো গহীনে ওইটা পাওয়া যায়। হ্যাঁ, আরো শুনতে থাকেন না, ইস্ট বেকার আরো অনেক কাহিনী আছে। তারপরে তো ওখান থেকে আমরা সবাই নিয়ত করলাম যে দোয়াটা পড়ার পরে যে আমরা টেঙিয়ে যাচ্ছি, অলমোস্ট সবারই একটু কষ্ট হয়ে যাবে, শুরু করবো। এখান থেকে মানে রেমাকি থেকে নাফাকুম যেতে অলমোস্ট 2 ঘন্টার মতো সময় লাগে আর কি, মানে আপনার রেস্ট নিয়ে নিয়ে আর 2 ঘন্টা ধরে আর কি। সবকিছু নিয়েই যদি আপনি রানিং চলে যান 11:10 থেকে 1 ঘন্টা 20 মিনিটে চলে যেতে পারবেন, কিন্তু রেস্ট নিয়ে যাওয়া ভালো, যেহেতু ব্যাগ ট্যাগ আছে সবারই। তো আল্লাহ নামে শুরু করলাম। রেমাকি থেকে নাফাকুম রাস্তাটা খুবই স্মুথ, অলমোস্ট আমাদের গ্রামে যে রাস্তাগুলো থাকে না, এলাকার সাইড যে রাস্তাগুলা একদম সেম ওই রাস্তা। ভালো টাইপের। হ্যাঁ, হ্যাঁ, কোনো আপনার কাছে কোনো প্যারাই মনে হবে না নাফাকুম পর্যন্ত অলমোস্ট। তো আনুষঙ্গিক আমরা 11টা 15 কথা বলবো, 11টা 15 পৌঁছেছি আমরা। নাফাকুম যা পৌঁছে 1:30টার দিকে, না সরি 1:30টা না, 1টার দিকে পৌঁছাই, 1টার দিকে নাফাকুম পৌঁছাই। তো নাফাকুম দেখার পর তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটাই, পানি কম কিন্তু অনেক ভালো লাগবে আপনার। নীলছে আভা আছে। হ্যাঁ, 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 সেখানেও নাফাকুমের সাইডে এখন বর্তমানে ধরতে গেলে নাফাকুমের রিসোর্ট হয়ে গেছে, জেনারেটর আছে, পানির কোনো অসুবিধা নেই, চার্জের কোনো প্যারাটেরা নাই আর কি। চার্জের ফেরাটা নাই, নাফাকুমে নাই। কারেন্ট নাই কিন্তু সোলার আছে, জেনারেটর আছে, আপনি চার্জ দিতে পারবেন। এটা কোনো টাইম ফিক্সড করে নাকি এই টাইমের মধ্যে চার্জ দিতে হবে বা ইয়েতে 6টা পর্যন্ত আর কি থাকে, 6টা থেকে 7টা এরকম একটা টাইমের মধ্যে থাকে আর কি। 6টা থেকে 7টা আর কি হ্যাঁ। এরকম। তারপর থেকে জেনারেটর সব এরকম বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে তো এখনো তো আপনার ঠান্ডা এরিয়া, তো এই যে দরকারটা পাওয়ার এত দরকার। চার্জ করলে ফোন চার্জটা দিয়ে নিলে তো আমরা সেখানেও ইস্ট বেকার, 2টা কলা আর পানি। আপনাদের পানি কিনতে হবে না, ওখানে ঝিরির পানি আছে, মানে আপনি মাঝখানে কয়েকটা যে দোকান পাবেন, মানে 2-1টা দোকান পাওয়া যায় আর কি। হয়তো বললে হবে যে দিদি একটু পানি লাগবে, ওনারা মানে ইনটেক পানিটা দেয় না, ওই ঝিরি পানি গুলাই দেয়। ঝিরি পানি খাবেন কোনো সমস্যা নেই, ওনারা অনেক ভালো। বাইরের লোকদের আপনি এই জিনিসটা দেখবেন যে আপনি ওনাদের কাছে যখন সাহায্য যাবেন ওনারা ডিরেক্ট দিয়ে দিবে, কারণ দোকানে তো অনেকেই বসে, কেউ কোনো কিছু খায় না কিন্তু না, তারা পানি খায়, এরা তারা কোনো কখনোই কোনো কিছু মনে করে না। তারপর আমরা চলে গেলাম। তো নাফাকুম থেকে আমাদের টার্গেট হচ্ছে, নাফাকুম কি থাকা হয়েছিল? না, না,
নাফাকুম থাকা হয় না, কারণ আমাদের টার্গেট হচ্ছে আমি এখন মেন জায়গা আর কি, বড় জায়গা। নাফাকুম থাকতে চাইলে কিরকম প্রাইস পড়তে পারে আর কি, রুম রেট কত? নাফাকুম রুম রেট হচ্ছে আপনার প্রতি জনে 5 জন 200 টাকা। আর আপনার খাবার আছে হচ্ছে প্রতি বেলা 150 টাকার একটা প্লেটার আছে, 200 টাকা আর 250 টাকা। 150 টাকার প্লেটার আপনার ডিম, ডাল, আলুর ভর্তা আর হলো ঝুমকালের। ভাত কি আনলিমিটেড? হ্যাঁ, ভাত আনলিমিটেড, যত খেতে হয়। আর ইচ্ছে হচ্ছে ব্রয়লার মুরগি, ডাল, আলু ভর্তা আর হচ্ছে আর 250 টাকার হচ্ছে আপনার দেশি মুরগি দেয়। দেশি পাহাড়ি সবকিছু হাতের নাগালে আছে, হাতের নাগালে অনেক আছে। বেশি। হ্যাঁ। তো এরপরে যখন আমরা ইসে চলে যাই আর কি, নাফাকুম থেকে যখন ট্রেনটা শুরু করি ট্রেকিংটা, ওখানকার রাস্তা অনেক সুন্দর। আপনার লাইফে এমন সুন্দর রাস্তা আপনি কখনোই দেখ, ঝিরি পথ থাকবে মাঝখানে অনেকগুলা। আপনার একটা জিনিস কি মানে আপনার পাতা ব্যথা করবে, টায়ার্ড হয়ে যাবেন আপনি। তো টায়ার্ডের পরে যখন আপনার দেখবেন যে 1 ঘন্টা হাঁটার পরে যখন আপনি ঝিরি পথে হাঁটবেন, তখন আপনার মানে ঝিরি পথ অনেক পিচ্ছিল ধরতে গেলে, পা যখন পানিতে দিবেন পা পুরা রিল্যাক্স হয়। ঠান্ডা পানি আর কি। অনেক ঠান্ডা, মানে আপনার প্রচুর চার্জ হবে, মানে আপনার শরীরে চার্জিং দিবে এইগুলা ঝিরি পানিগুলা। ওখান থেকে অলমোস্ট কত 2.5 ঘন্টার মতো হাঁটছি আমরা। এরপরে নাফাকুমের পরে আরো 2.5 ঘন্টা। এটা কি আমি এখন যাইতে আমি এখন না, চলে? মাঝখানে আমরা জিন্নাপাড়ার আগে বলতেছি, জিন্নাপাড়ার আগে অলমোস্ট 2.5 ঘন্টা প্লাস আমরা হেঁটে ফেলছি। এটা একদিনে যাওয়া যায় না ডিরেক্ট আমি এখন, নাকি? এক্সারসাইজ কিন্তু আপনার অনেক কষ্ট হবে, কারণ এদের মধ্যে থেকে যদি আপনি আমি এখন ডিরেক্ট চলে যান, তার এখানে 5 এখানে 3, 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে, তা অসম্ভব। যাইলে ফিরে আসতে পারবেন। তো 2.5 ঘন্টা হারার পরে আমরা এক জায়গায় আসি, সেখানে হচ্ছে মানে 2টা পাহাড় পরে, এক সাইডে পাহাড় দিয়ে হচ্ছে আপনার জিন্নাপাড়া যাইতে হয়, আর এক সাইডে পাহাড় দিয়ে হচ্ছে আপনার মানে ওখানে বিজিবি ক্যাম্প আছে আর কি। তো গাইড দাদা আমাদের সাথে বললো যে আপনার সেভাবে যান, চিনা পাল্লা করেন না, কারণ বিজিবি আছে, ওনারা অনেক ধরনের হেসেল করে আর কি। যারা ডেরা করবে আপনারা দেখবেন যে টোল করতে পারবে। তো জিন্নাপাড়া যখন যাই এই রাস্তাটা একটু খারাপ রাস্তা, মানে আপনার যখন 4 ঘন্টা বা 5 ঘন্টার মতো হাঁটবেন, হাঁটার পরে এই রাস্তাটা উঠতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, মানে এটা বলার মতো না আর কি কষ্টটা। আসলে যে যায় সেই বুঝে, আসলে আমরা এখান থেকে তো একটা ফিল করতে পারবো। তো ওখান থেকে 0.5 ঘন্টার মতো হাঁটার পরে আমরা জিন্নাপাড়া পৌঁছাই। জিন্নাপাড়া পৌঁছানোর পর তো আমাদের এক একটার অবস্থা খুবই কাহিল। একজন ব্যাগ টানতে পারতেছে না, একজন হাঁটতে পারতেছে না, একজন লাঠি নিয়েও যাইতে পারতেছে না। জিন্নাপাড়া একটা দোকানে আসার পর আমরা অলমোস্ট সবাই ডেট ধরতে গেলে, না মানে যেতে লাগতে হাঁটতে পারতেছি না। কিন্তু ওখান থেকে গার্ডেনে আমাদের একটু কনফিডেন্স হচ্ছে, দাদা এই থেকে আর 10 মিনিট লাগে আমাদের থুইসাপাড়া যেতে। কিন্তু দাদা এটা মিথ্যা কথা বলছে আর কি। যখন আমরা থুইসাপাড়া রাস্তাতে যাই ওটা আরো খারাপ, মানে যখন খাদ আসে মানে আমি সামনে যা বলতেছি ইন্নানিল্লাহ, ওখান থেকে এক ভাই উনি আমি এখন তো আসছে, ভাই একটু দেখা আপনি ইন্নানিল্লাহ বলতেছেন, সামনে যান দেখেন আরো কি আছে। তো অনেক কষ্ট করে গেলাম, যাওয়ার পরে একটা ফুটবল খেলার মাঠ পেলাম, ফুটবল খেলার মাঠ পাহাড়ে দুই চাপার আগে একটা ফুটবল খেলার মাঠ আছে। তো গেলাম অলমোস্ট সন্ধ্যার দিকে আমরা পিছিয়ে পৌঁছায় যাই, পিছিয়ে পৌঁছায় যাই। তো পৌঁছানোর পরে রুম টুম ঠিক করি, এখানে একটু ইয়ে ছিল আর কি, মানে রুমটা অনেক বড়। পাহাড়ি রুম তো বুঝিনি, বাচাং কাচাং জুমঘর এগুলা। ও, গোসল ধরতে গেলে আর একটা জিনিস কি, মানে প্রত্যেকটা এখন বর্তমান বান্ধব প্রত্যেকটা পাড়াতেই আপনার পানির ব্যবস্থাটা আছে। আর ওখানে ঝিরি থেকে মোটর আছে, মোটর দিয়ে পানি উঠায়। আর মনে করেন যে একটা বা 2টা 3টা টাঙ্কি থাকে, টাঙ্কিতে পানি আসে, ওখান থেকে পান আনুষঙ্গিক যত কাজ টাজ আছে খাওয়া থেকে শুরু করে সবকিছু ওই পানিতেই করে। তো সন্ধ্যা প্রায় সন্ধ্যার ধরতে গেলে রাত হয়ে গেছে, পূর্ণিমার আলো। গোসল করবো, ওরে শীতটা কেমন পড়ে আর কি ওখানে পাহাড়ি অঞ্চলে? অনেক শীত। অনেক। মানে এমন একটা জিনিস আছে যে আপনি এখন ঠান্ডা পানিতে গোসল করেন, একটা দিনে দেওয়ার পরে সহ্য হয়ে যায়, সমস্যা নেই, দিতে পারবো। ওই পানি দিতে পারবেন না, এত ঠান্ডা। আর যেহেতু ঝিরির পানি এমনিতে ঠান্ডা। আরেকটা জিনিস কি, মানে ওখানকার দাদা একটা কথা বলছে যে দাদা আমাদের এই পানি অনেক ঠান্ডা হইতে পারে, কিন্তু এই পানিতে আবার কখনো ঠান্ডা লাগবে না। আসলে লাগে নাই, কারণ আমাদের নর্মাল যে পানি আমরা সন্ধ্যাবেলা যদি বাসায় এসে গোসল করি, আমাদের হাঁচি আছে, ওটাই আসে না। তো গোসল টোসল করার পর স্টিচ নিলাম, খাওয়া দাওয়া করলাম, জমকালের ভাত, মুরগির মাংস, ডাল আর হচ্ছে সেই আর ওখানে যে থাকাটা হলো ওইটার ওখানে প্রাইস পার হেড 200, পার হেড 200। পার হেড 200, একদিন পার হেড 200, আর খাবার হচ্ছে 250। ফুল রুমের ভাড়া কত পড়ে?
ওটা আপনার জন প্রতি, আপনি 2 জন গেলে 400 টাকা পড়বে, 10 জন জন প্রতি পার হেড 200 টাকা পার হেড আর খাবার দাবারে কত গেল? খাবার দাবারে ওখানেই আপনার পার হেড 250 টাকা। 250, 200 টাকা রুম ভাড়া, আর 250 টাকায় 250 টাকা প্রথম দিনের ইয়ে। খাবার প্রথম দিন, এই 450 টাকার মতো আর কি প্রথম দিন খরচ হবে। তো আরেকটা জিনিস কি, পরের দিন আমার একটা ভুলে গেছিল, আমি ওষুধ পত্র নিয়ে যাই না মানে সবাই তো সব ধরনের সমস্যা থাকতে পারে, আমার ঠান্ডার সমস্যা আছে, মাইগ্রেনের সমস্যা আছে, আমি ওষুধ নিয়ে যাইনি, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল। অবশ্যই পাহাড়ে ওঠার আগে অলমোস্ট আর কিছু পারে না, আমার অলমোস্ট প্যারাসিটামল নেওয়া যাওয়া উচিত, কারণ শরীর অনেক টায়ার্ড থাকে আর প্রচন্ড ব্যথা, আমার প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এখনো ব্যথা চলতেছে ধরতে গেলে। তো ওখানে রাত্রে ঘুমাইলাম, আড্ডা মাড্ডা দিয়ে ঘুমালাম, ঘুমটাম পারলাম। তো সকালে তো গাইড দাদা বললো যে দাদা আপনারা যত পারেন, যত তাড়াতাড়ি পারেন সকালে উঠে চলে যান, কারণ ওখান থেকে আমাদের লোকাল গাইড দিব, ওই যে গাইড আছে ওই গাইড দাদা ওখানে থাকবে, ওনার কাছে আমরা আমাদের ফোন টোন সবারই ফোন টোন দিয়ে দিছি, 2টা ফোন নিয়ে গেছি ছবি টবি তোলার জন্য, কারণ সবগুলা ফোন নেওয়ার কোনো দরকার নেই। তো আমার সকালবেলা কি জানি হয়েছিল, মানে পেটও খারাপ করছিল, প্লাস অনেক ঠান্ডা লাগছিল, মানে আমার ট্রেকিং এ যাওয়ার আগে ওই তুষাবারে দেই আমার অবস্থা খুবই খারাপ, আমার জ্বর এসে পড়ছিল, আমার বমি হয়েছে, মানে খুবই অবস্থা খারাপ, আমি তো যাইতে পারবো না। আহ ওই মুহূর্তে মানে একটু কি আমি একটু সুস্থ হয়েছি, যে সমস্যা নেই যাবো চল, মানে তুষাবারটা পার হয়নি, মানে কিছু দূর গেছি, সাইডে বিজি এসে পড়ছি, 7 থেকে 8 এসে পড়ছে যে আপনার কই যায়। তো বললাম যে আমি এখন যেতেছি, কেন যেতেছি, ওটা তো বর্ডার এরিয়া, এরকমই হয়, ঝামেলা করে, কবি চিল্লা আসে, নানান ধরনের সমস্যা, আমরা কেন যাবেন, আপনার তো সেফটি তো ওখানে কেউ দিতে পারবে না। তো বলো আপনার গাইড কে, তো গাইড তো উনি তো আগেই বলাইছে, উনি তো নাই, মানে মানে আমরা যাদের বাসায় ছিলাম আর কি, ওদের উনি হচ্ছে ওই এলাকার, মানে ওদের প্রত্যেকটা গ্রামে একজন গ্রাম প্রধান থেকে, গ্রাম মোরল প্রধানের মোরল মোরাল, মোরল। মোরালের পরের স্থান হচ্ছে ওনার। উনি বললো যে দাদা ওনার তো আসছে এরকম এরকম সমস্যা, তখন যদি এখন আমরা কি করতে পারি, যাক, বলো না না যাওয়া যাবে না, এরকম কোনো সমস্যা তারা থাকে, কিন্তু বলা যায় সমস্যা নেই, আমরা আজকে চলে যাবো, আমরা যাবো না, ঠিক আছে, আর ওনাদের তো কিছু একটা বলতে হবে। তারপর রুমে 2 মিনিট ছিলাম, ওনারা চলে গেছে, তখন বলে দাদা জনতান্ত্রিক মানে এখন আপনার যে আমি এখন যাইতে চান আপনারা চলে যান। আমার তখন এটা ভুলে গেছে যে আমি তখন ওষুধ খাই, একটু সুস্থ হয়েছি আর খাইনি। পাহাড়ে ওঠার সময় আমার প্রচুর শ্বাসকষ্ট হয়ে গেছে, মানে আশেপাশে যত লোকজন গেছে আমাদের সাথে, কেউ বলছে যে তুই যাইতে পারবি না, আপনার যাওয়ার দরকার নাই, আপনি যায় না, মানে শ্বাসকষ্ট আমি থাকতে পারতেছি না, মানে যে একদিকে জ্বর, 2টা বার পার হয়েছে এভাবে কষ্ট করে করতে 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 পার হয়েছি, মানে আমি যেতে পারতেছি না। যাওয়ার পরে ওখানে আরেকটা গ্রুপের সাথে আমার দেখা হয়, ওনারা যাবে সাকা হাপং, মানে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া যেটা, সেখানে যাবে, একই রাস্তাতে যাইতে হয়, হচ্ছে লোক আমরা যাবো, আমরা হাতে বাম দিতে চলে যাবো, একটা একটা পাহাড় দিয়ে, ওরা যাবে ডান দিতে, এই জায়গায় লোকে ভাগ হয়। তো আসতো, তো ওখানে একটা ডাক্তার ছিল, উনি ওনার সাথে কথা মানে ওনাকে বললাম যে আপনার কাছে মনে আছে, মানে মনে হচ্ছে কি আমরা ঠান্ডার সাথে এটা খাওয়ার পর শ্বাসকষ্ট আর কি থাকে না, উনি বললো যে হ্যাঁ আছে, আপনি এখন খেয়ে ফেলা। খাওয়ার পরে কথা নিশ্চয় পরে আমিও কিছুটা ঠিক হলাম আর কি, আমার শ্বাসকষ্টটা কমে গেল, জ্বর ছিল আর কি, তাও তাও মনে জুড়ে গেলাম, কষ্ট করতে 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 করতে, যে একটা পাহাড় পাড়ি দিতে দিতে ঝিরি পথ আর অনেক কিছু, মানে থুইসাপাড়া থেকে আমি এখন রাস্তা, অনেক কঠিন একটা রাস্তা ধরতে গেলে, মানে এতক্ষণ যে ইজি বাই যে আসছে আপনার সমান রাস্তা, ওই রাস্তা না, অনেক কঠিন, পিচ্ছিল, অনেক ধরনের আছে, পাহাড়টার আছে, খাটটার আছে। তো আমরা 11টা এরকম নাগাদ আমরা হচ্ছে দেবতা পাহাড়ে উঠি। 12টা আমরা দেবতা পাহাড়, অলমোস্ট 1300 ফিট উঁচা, ওইটাকে সেম ছাদে যেরকম খাদ থাকে না, দুইটা দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড়ের খাদ একবার সমান খাদ, অলমোস্ট 70 থেকে 80 ডিগ্রির মতো খাদ, ওই খাদ নামে আমি এখন যেতে পারি, মানে অনেক ভয়ঙ্কর একটা জিনিস, আপনারা হয়তো অনেক ব্লগে দেখতে পারেন, অনেক ভয়ঙ্কর। তো ওখানে তো মানে জীবনে এরকম কোনো অভ্যাস তো নাই, মানে হাত পা সব কাজে লাগাইতেছে আর কি, মানে নামতে সবচেয়ে বেশি কষ্ট আর অনেক ভয় লাগে যখন, মানে আমি যখন রাস্তা দিয়ে যাইতেছি তখন ভয় লাগে না, যখন আশেপাশে তাকায় খুব ভয় করে যে আমি যে এখনই পড়ে যাবো এখানে, কিন্তু পড়ে গেলে আমি শেষ। তো নামলাম, অনেক কষ্ট করে নামলাম, 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লাগছে আর কি, কষ্ট করে নামতে 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 নামতে, একটা 3টা সিঁড়ি পরে মাঝখানে, সিঁড়িগুলা বার পরে আস্তে আস্তে নেমে গেছি। আরো বন্ধু বান্ধব আছে, একজন তো ভয়ে বলছে তোরা যা, আমি যাবো না, আমার পক্ষে যাওয়া সম্ভব না, তাও ওকে আরেক বন্ধু হেল্প টেল্প করে কিছু করে সবাই নামছে আস্তে আস্তে। তো ওখান থেকে হচ্ছে কি, মানে আপনার সামনে এখান থেকে একটা জিরিপথ আছে, জিরিপথ বলতে কি মানে কুমের পানি আর কি, না ডান সাইড হচ্ছে ভেলা খুম, ভেলা দিয়ে ওখান দিয়ে যায়, আর এই সাইড হচ্ছে আপনার আমি এখন
তার ওই সাইড আছে সাত বাইকে। সাত বাইক যাওয়ার আমার সব ফ্রেন্ডরা গেছে, আমি যেতে পারিনি। আমার মানে অনেক কষ্ট হইতেছিল, আমি এই জন্য যাইনি। ভেলাগম গেছি, ভালোই লাগছে। আর তারপরে তিনটা এখন দেখা যায়, ভেলাকুম, নাপাকুম, আমি এখন, আর হলো সাত সাত ভাই। বাইকও আরো কম আছে, আরো ওই সাইডে আছে, আর ওই সাইডে আছে, কিন্তু ওদিকে যাই নাই। একটু কষ্ট করতে পারলে এগুলো দেখা যায়। একটু কষ্ট করতে, মানে আমি কষ্ট যে করবো, আমার তো মানে কোনো হইতেছে না, মানে আমি হাঁটতে কিছুই করতে পারতেছি না। মানে আমি ধরতে গেলে অচল, মানে আমার বোনের জন্য গেছি আমি। তো গেলাম, ভেলা কমে যা তো, মানে আমি ধরতে গেলে ভেলা কম থেকে যখন আমি ইসে আসলাম, মানে একটা পাথরের একটা ঝর্ণাই আছে, যে ওখানে যখন আসলাম, তো ওখানে আমি মানে ধরতে গেলে অলমোস্ট আমার জ্বর বেড়ে গেছে, আমি কোনো কিছু করতে পারছি না। আমি একদম চুপ, মানে কোনো কথা বলতে পারতেছি না। তো ওখানে কতক্ষণ ছিলাম, তারপর ওখান থেকে আমি এখন আসলাম। আমি এখন এখানে অনেকগুলো পাথরের ইটি পাথর, পাথরের রাস্তা, তখন উঠতে হয়, নামতে উঠতে হয়, না অনেক বিরক্ত লাগে তখন। আমি এখন দেখলাম অনেক সুন্দর একটা জায়গা, মানে মনটা ভরে গেছে। ওখানে বসেছিলাম। এই নাহবাকুমের চাইতে কি আমি এখনটা বেশি সুন্দর। হ্যাঁ, নাফাগুমের নাফাগুম অলমোস্ট ছোট, আমি এখন অনেক বড়। আর আপনি যে আমি এখন জান, আমি এখন অনেক কিছু দেখতে পাবো। আমি আর এখন কি, নাফাগুমে আশেপাশে কোনো কিছু নাই, জাস্ট নাফাগুম আছে। আমি এখন কি ইস্ত্রি করা যায়? না, আমি এখন কিচ্ছু নাই, ইস্ত্রি করা যায়, স্পিকার আছে। ওই জায়গায় স্পিকার আছে। পুরা ট্যুর জুড়ে স্পিকার ছিল। ওখানে স্পিকার আছে, আর কিচ্ছু নাই। মানে কাপ নুডলস আছে, হুম, কাপ নুডলস গুলো ধরতে গেলে অনেক উপকারে লাগে আর কি, মানে একটু দাম বেশি। ইনস্ট্যান্ট আর কি, একটা এনার্জি। হ্যাঁ, ইনস্ট্যান্ট এনার্জি তো। আর ওখানে কিছুটা দাম বেশি রাখে, আর 10 টাকা দাম বেশি রাখে, ওটা আসলে ধরা যায় ওরা এত কষ্ট করে আনে। আমি এখন অনেকক্ষণ ছিলাম, তারপরে তো জ্বর নিয়ে এত খারাপ, আর ওটা তো অনেক কষ্ট হয়ে গেছে আমাদের। তো গল্প টল্প আস্তে 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 টুকা ঘুরছি। কয়টা বাজে পৌঁছলেন আপনারা? আমরা আমরা অলমোস্ট, আমি এখন পৌঁছেছিলাম হচ্ছে আপনার দুপুর 12:30 পৌঁছাইছি। আর আমি ঘুম থেকে যখন আমরা ত্রিশাবারে আসি, 6টা বেজে গেছে। আজকে অনেক কি আছে, অনেক জায়গায় বসছি, রিল্যাক্স করছি, গেছি, মানে সন্ধ্যাবেলায় ধরতে গেলে পৌঁছেছি। আর সন্ধ্যাবেলা পৌঁছে সবাই গোসল করছে, আমি আর গোসল করিনি, আমি মুখ ধুয়েই শুয়ে পড়ছি। ওঠার পরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পরে ওই দিন আমরা দেশি মুরগির ই দেখাইছি। দেশি মুরগি ওখানে মনে হয় 300 টাকা হচ্ছে। দেশি মুরগি, ভাস, তারপর আলু ভর্তা, আড্ডা। 300 টাকা পড়ছে। আর ওই, আমাদের আমি এখন থেকে বা সাত ব্যাগ সবকিছু দেখে আসার পরে, বেলাকুম দেখা আসার পরে এলাকায় কয়টায় পৌঁছেন? এলাকায় আমরা সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা। ওখানে পৌঁছেছিলেন কয়টায়? একটা একটা, দুপুর একটা, একটা 12:30। 12:30 একটা। আর ওইখান থেকে কতক্ষণ আর কি সময় কাটাল? আমি 1 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার ট্রেকিং শুরু হয়েছে আইসা। আসার সময় কি, মানে আপনার যখন দেবতা পাহাড় নামবেন, খাড়া নামবেন, এটা নামতে অনেক সময় লাগে, কিন্তু ওঠার সময় তো সময় লাগে না, কষ্ট হয় কিন্তু সময় কম লাগে। 6টা বাজে। আরেকটি আছে মাঝখানে বলে নি, ভেলা করে ভেলার জন্য আপনার পার পার্সেন্ট 100 টাকা করে দিতে হয়। আর ওখানে 7 বাইক হলে ওখানে একটাই পার হইতে হয়, ওখানে 100 টাকা করে লাগে, দিতে হয়। আমি ওখানে কোনো টাকা লাগে না। না, আমি এখন টাকা না, ওটা কি লাগে, ওই ভেলাতে নিয়ে যায়, ওখানে তো সাঁতার কেটে যেতে পারবে না। আর সম্ভব না, এত টায়ার্ড সাঁতার কাটা সম্ভব না। তো পরের দিন সকালে ধরতে গেলে আমি সুস্থ, অলমোস্ট সুস্থ হয়ে গেছি। তো আমরা কয়টা 7টা 14-তে বেরিয়ে গেছি, হিসাবাতে সবকিছু ছিল, অলমোস্ট 7টা 14 বাজে তখন বেরিয়ে গেছি। আমার লাইফে এত সুন্দর আছে তখন এই দিন। মানে যেসব জায়গাতে আমি আগে আসছি সন্ধ্যাবেলা দুপুরবেলা, তখন এতটা মানে ই লাগে নাই। তখন মনে হচ্ছে মেঘ আমার এই যে মাথার উপরে, এখানে কি লাগতেছে, সামনে পাহাড় দেখতেছি, মানে সকালটা এত সুন্দর হয় পাহাড়ের, এটা মানে বলার মতো না, অনেক সুন্দর। ও ভাই, মানে আমি যে নেটওয়ার্কে বাইরে যাচ্ছিলাম, এটার মানে আমার লাইফে মনে হয় আমি সবচেয়ে রিল্যাক্স পাইছি আমি এই রাস্তাটা, জিন্নাপাড়া থেকে একবার নাফাকুম পর্যন্ত যে রাস্তাটা, সেরা। মানে যেখানে 2 ঘন্টা লাগে সেখানে 1.5 ঘন্টা চলে গেছে হাঁটতে হাঁটতে। বান্দরবন জায়গাটাই অমাই লোকায়িত সৌন্দর্য পুরো ভরপুর, হিডেন প্লেসে ভরপুর পুরো বান্দরবন। আর এই আমি একবার না থাকো কি বলবো, এটা তো ভাই আসলে আমার তো ড্রিম, কিন্তু যাবো ইনশাল্লাহ একদিন। কিন্তু এই কথা শোনার পরে তো আসলে সাহস পাওয়াটা খুব মুশকিল। সবাই যেতে পারবে, মনের জোর লাগে, কারণ দেখলাম অনেক মহিলারা গেছে, কিন্তু আমার মতে কি মানে একটু স্ট্রং হয়ে যাওয়া ভালো। আমার মতে আমাদের বয়সে যারা আছে তাদের যাওয়াটা খুব দরকার, হ্যাঁ, কারণ কিছুদিন পরে গেলে বলা যায় না কার কি কখন হয়, বা আমি শরীরের এমন লোক একটা। দেখছি, একজন আছে ওনার বয়স প্রায় 60+, উনি চলে গেছে, আর উনি অনেক এনার্জেটিক ছিল, আমাদের থেকে বেশি।
আমার মতে ইচ্ছা শক্তি আর মনের জোরটাই আমার মনে হয় সবচেয়ে বেশি দরকার এখানে। তো নাফাগম আসলাম, 14 রওনা ছিলাম আমরা। 9টার দিকে, 8টা 50 আমরা এসে, সরি 9টা 10 অফিসে নাফাগো আয় পৌঁছাতে দিই। সেখানেও কলা আইস ব্রেকার তো আছেই প্রত্যেকটা জায়গায়। পুরো ট্যুর জুড়ে কিন্তু ইসবেকার, আমরা কিন্তু এটা কোনো স্পন্সর করতেছি না। পুরো ট্যুর জুড়ে কিন্তু ঢুকে গিয়েছে কথার মাঝখানে, কাজের মাঝখানে, আর কি নাস্তা করতে গেলে ইসবেকার। তো এখানে কি করলাম, চা খেলাম, চাটা ভালো। ওরা দিদিতে মানে দুধেরই তো অনেকটাই কঠিন। এই 2 জন রং চা খাইছিল, রং চা নাকি টেস্ট ছিল, আমি খাই নাই, টেস্ট করি নাই। ওখান থেকে আমরা দুপুর 11:30 থেকে কম থেকে আর কি 11:30 12টার দিকে আমরা রেমাক্রি পৌঁছে যাই। তো রেমাক্রি যাই গোসল করি, সেরা একটা ফিল পেয়েছি। রেমাক্রি চাই, রেমাক্রিতে গোসল করছি। রেমাক্রি নাকি না ফোনের মতো নাই। না, রেমাক্রিটা বড়, মানে গোসল করার মতো। আর একটা জিনিস কি, বর্তমানে নাফা কমে আমি এখন নামতে দেয় না, আগে নামতে দিত, আগে গোসল করতে আমি দিত। অনেক ভিডিও দেখছি যারা গোসল করতেছে সবাই মিলে দিতেছি। এখন নামতে দেয় না, এখন জানতাম না। কারণ পানি অনেক নিচে চলে গেছে, তো নামতে দেয় না। আর কারণ নাফা কমে কয়েকদিন, মানে কয়েকদিন পর পর মানুষ মারে। না পাগল, পিছলা জায়গাটা অনেক পিচ্ছিল, পাথর গুলো মেনলি আসলে বাড়ি টাড়ি খেয়ে মানুষ আসলে মারা যায়, পানিতে পড়ে আসলে ওরকম ভাবে অনেক আর কি, এটা ডেঞ্জারাস। তো আমরা অবশ্যই যেটা safety যে করি আর কি, মানে আমাদেরও ওই দিনও টার্গেট ছিল যে আমরা 3টার সময় হাঞ্চি থেকে বাস ধরবো, আমরা বান্দরবান সৌদের উপর যাবো, ওখান থেকে বাস ধরে আমরা চলে যাবো। আমাদের রিল্যাক্স একটা ট্যুর হবে, আমাদের টাকা কিছুটা পরিমাণ হলে বাঁচবে। কিন্তু আমাদের সেটা হয়নি, কেন? কারণ আমরা বোটে উঠছি 1:30টার সময়, সে আপনার কি বলে হাঞ্চিতে পৌঁছাইতে 4। এতক্ষণ সময় লাগে কারণ এত সময় লাগে, কারণ আমাদের যে পিছের যে বোটটা ছিল ওখানে কিছু একটা ঝামেলা ছিল আর কি, মানে 2টা বোট একসাথে বাড়ি গেছিল, মানে এটাই গেছিল আর কি। সময় লাগছে আর কি, সময়টা বেশি হয়ে গেছে। তো হাঞ্চিতে আসার পরে এখানে আমার সঙ্গে কিছুটা একটা ঝামেলা ছিল। আসার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে পরপরই সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা গাড়ি খুঁজছি, গাড়ি পাই না। তো গাড়িটার সাথে কথা বললাম, সবকিছু করার পরে একটা গাড়ি পেয়েছিলাম আমরা, ইসের আপনার আলীকদমের। সে গাড়িতে আপনার ভাড়া পড়ছে আপনার কত, 5,000 টাকা। যেখানে আগেবার 3500 টাকাতে আসছে, 1,000 টাকা সেভ করছিলাম, এখানে 5,000 টাকা হয়ে গেছে। মানে আমার সঙ্গে যদি আপনি ধরেন যে 4500 টাকা মেন ভাড়া আসলটা আর কি, আমি তো তখন দেখে 60 টাকা কমাইতে পারছি। এখানে আর কমানোর কোনো বই নেই, কারণ ওই দিন হচ্ছে নির্বাচনী প্রচারণার জন্য বিজেপিরা অলমোস্ট সব গাড়ি নিয়ে গেছে। আমরা নির্বাচনের কারণে আমরা অলরেডি বান্ধব বন্ধ করে দিচ্ছি, এখন আর কি বন্ধ। হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। তো আসলাম, ওনাদের জানি গাড়িতে আসলাম। আর একটা ভিউ পাইছিলাম আমরা ডিম পাহাড়ের আগে, মানে ডিম পাহাড় থেকে এক সাইডে আপনার চাঁদ, এক সাইডে সূর্য, পাহাড়ের উঁচা থেকে, মানে সেম টু সেম সমানে সমান দেখা যায় চাঁদ এবং সূর্য। চাঁদ আর সূর্য। এটা কি রাত্রের বেলা? সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে। এটা আর এদিকে চাঁদ উঠে গেছে আর এদিকে সূর্য। আর ওই দিন বড় পূর্ণিমা ছিল, চাঁদটা অনেক বড় বড় দেখা গেছিল, সেই লাগছে। অসাধারণ একটা দৃশ্য। তো ওখান থেকে মাঝখানে ইকোনম, ওখানে মাঝখানে আরেকটা আর্মি চেক পোস্ট করে ওখানেও সবকিছু করতে হয়। মানে যেতে যাওয়ার হয়। সময় আর বাসায় ফেরার সময়। বাসায় ফেরার সময় আমাদের আর্মি চেক পোস্টে যায় একজনের নাম এন্ট্রি করতে হয়, ওনার সাথে কথা বলতে যে আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমার সঙ্গে এত এত সময় এটা করতে হবে। এটা যারা ড্রাইভার আছে ওনারা করে দিবে, মানে আপনার যেতে হবে আর কিছু নামতে হবে, আপনার কথা বলবে, প্রচুর চেক পয়েন্ট। প্রচুর চেক পয়েন্ট। ও কথাবার্তা বলার পরে আমরা গেলাম সন্ধ্যা 7টা বা 6:30টার দিকে আর কি আমরা আলীগড় পৌঁছাই। পৌঁছানোর পরে আপনার করি একটা বাস নিয়ে, মানে বাসের টিকিট মানে তো নাই, মানে ঢাকার যেই যাত্রী সবাই উঠে গেছে, লাস্টের দিনে সিট আছে, ওনারা বিরিঞ্জা থেকে উঠবে বা লামা থেকে উঠবে, সেজন্য আর কি আমাদের চকরিয়া দিকে আরেকটা বাস ওনারা ঠিক করে দেয় হানিফ। তো ওখান থেকে এসে পড়ি আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ যেভাবে চলতেছে। ও হানিফের ভাড়া কত পড়ছে? হানিফ তো ভাড়া পড়ছিল আমাদের একেবারে আলীকদম থেকে। আলীকদম না, আলীকদম থেকে আমাদের চকরিয়া নামতে হচ্ছে আমাদের, কারণ আমাদের সিট ছিল না। ওখান থেকে আমাদের হানিফে আরেকটা বাস দিছিল, ওই হানিফের বাসে ওইটা করে আমরা ঢাকায় পৌঁছে দিই। ভাড়া তো একই। না, ওখান আলীকদম থেকে ডাইরেক্ট আপনার ঢাকার ভাড়া 1100। আলীকদম থেকে ঢাকার ভাড়া ডিরেক্ট একই, নন এসি বাস? হ্যাঁ নন এসি। এসি কোনো বাস নাই আমি যতটুকু না জানি। না এসি বাস নাই, নন এসি বাস 1100। 1100 টাকা। আর আলীকদম থেকে কত, ঢাকা কত? আলীকদম থেকে ঢাকার ডে বলবে 1100 টাকা। 1100 টাকা। আর চকরিয়া থেকে হানিফের ওই হচ্ছে 900 টাকা। আমাদের চকরিয়া ভাড়াটা রাখেন, ওই ভাড়াটা রাখেন।
এটা কিন্তু প্লাস পয়েন্ট আছে, মানে একটা কি হয়ে গেছে, বেঁচে গেছে। তো আনুষঙ্গিক আমরা 9 জন যে গেছিলাম, টোটাল 7,000 খরচ হয়েছে। যারা নতুন যেতে চাচ্ছে তাদের জন্য কিছু যদি বলতেন। যারা নতুন যেতে যাচ্ছে, আমরা তো নতুন গেছিলাম আসলে কি এটা তো মানে বান্দরবন আসলে কি একা ঘোরার প্লেস না। একা ঘুরতে গেলে তার খরচ খুব, কারণ আপনি 10 জন গেলে 10 টাকা খরচ করবে, একজন গেলে ওই 10 টাকা খরচ করবে। তো বান্দরবান যাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে গ্রুপিং করে যাওয়া আর কি। 10 জনের একটা গ্রুপ থাকবে, গ্রুপ করে গেলে আপনার খরচ অনেকটাই কমে যাবে। সর্বনিম্ন একটা 5 জনের গ্রুপ হলেও আর কি। সবজনের 5 জনের গ্রুপ হলে আপনারা নাফা কম করে যান, বেশ ভালোভাবে একটা খরচ হয়ে যেতে পারে। কারণ আমার কাছে মনে হয় যে নাফা কম আর আমি কম, আমার সেম করে যায়। ভালো একটা খরচ যাবে। আপনারা যদি বেশি যান, সংখ্যা যদি বেশি 10 জন হয় সবচেয়ে বেটার, কিন্তু যত মানুষ 10 আমাদের 7% 500 আর আমাদের গাইড করে ছিল। তারপরে আমরা বলতেছিলাম ঢাকা যাবো, তো পৌঁছে গেছি। হ্যাঁ, ঢাকা বলে তো আর এর মাঝখানে মাঝে বলে নেই যে আমার অলমোস্ট টেকনিক্যাল জুতা নেওয়া হবে না, যদি পাওয়া যায় ট্রেকিং জুতা আর কি। ক্রক্স আর কি। আপনারা যারা অনেক স্টেপ ইউজ করেন, বাটা ইউজ করেন, আমি বলবো না ইউজ করেন না, এটা বলবো না। আপনি এটাও রাখবেন সাথে, প্লাস আর কি ট্রেকিং জুতা যেগুলা বার্মিস আর কি, বার্মিস নেই, পারমিস না, এটা ক্রস বলে আর কি। এখানে ঢাকা থেকে আর অ্যাংলেট নিছিলাম আর কি, অ্যাংলেট করেছিলাম। অ্যাংলেট আর কি মাস্ট, এটা নিবেন আর কি পাহাড়ি রাস্তায়, যেহেতু এটা অবশ্যই। যাদের জয়েন্টে ব্যথা আছে তারা ইউজ করতে পারে, নেক গুলো ইউজ করতে পারে। এই ঝুঁকের কি সমস্যা আছে নাকি? হ্যাঁ? ঝুঁক তার ঝুঁকের ঝুঁক নেই, আমরা ফেস করি না, থাকতে পারে কিন্তু আমরা ফেস করি নাই। ঝুঁক আর মশা ফেস করি নি। এটা মানে বর্ষার সময় মেবি হ্যাঁ। হয় আর কি, এখন শীতকালীন হয়তো নাই। আমরা একটা মশা পাই নেই। মশাও নাই না। আসলে একটু ভিন্ন অভিজ্ঞতা। বান্দরবন আছে, ঝুঁক নাই, মশা নাই, আসলে এটা আনবিলিভেবল, হওয়া যায় না। হ্যাঁ, আমি পাই নাই, আর অনেকে পাইতে পারে, কিন্তু আমার কাছে আমাকে একটা মশা কামড় এটা আমার মনে হয় উইন্টারের কারণে এটা হইতে। ওয়েদারের কারণে তো আছে। আমার মতে বর্ষায় যদি কেউ যেতে চায় তাহলে এটা কেমন হবে? বর্ষাকালে যাওয়াটা বেস্ট, বাট আমি আর ঘুমের আগে যে রাস্তাটা দেবতা পাহাড়ে যে রাস্তা অনেক পিচ্ছিল থাকে। ওদের কাছে মানে অনেকে তো গেছিল আমাদের সাথে, ট্রাভেল হয়েছে না বলে, আমরা যখন বর্ষাকালে আসছি রাস্তা অনেক পিচ্ছিল থাকে, তখন মানে আরো কষ্ট হয়ে যায়। বর্ষার থেকে আমার যতটুকু মনে হয় যে নভেম্বর থেকে জানুয়ারি এই টাইমে যাওয়া বেটার, কারণ পানি শান্ত থাকে, যাওয়া ভালো, চিল দিয়ে সবকিছু করা যায়, পরিবেশটা ভালো থাকে। আর রোদে অনেক গরম, পাহাড়ে কিন্তু গরম আছে, আমরা আসছিলাম অনেক গরম পড়ছে দুপুরে। কাজেই শীতে জানা যখনই যান, ভারী কাপড় খুব কম নেওয়ার চেষ্টা করবেন, আর ব্যাগ যতটা হালকা রাখা যায়। ওই করা যায়, ওখানে আমরা যে হোটেল গুলো যে খাইতাম ওখানে মানে মানে আছে, মানে রুম আছে স্টোর রুমের মতো, ওখানে আর কি 300 টাকা নিছিল আর কি আমাদের। ধরতে গেলে ম্যাক্সিমাম অর্ধেকের বেশি জামা কাপড় রেখেছে ওখানে, জুতা টুতা যা আছে আমরা বক্স করে নেই, আর বাকি জুতো ওখানে রেখে। কেউ যদি কি ব্যাগ ট্যাগ ভারী হয়ে যায় তাহলে আপনি ব্যাগ যত উচিত ব্যাগ পাতলা করে যাও। এটা আসলে ট্রাভেলিং নিয়েও বড় ট্রেকিং এটাই। আর হ্যাঁ, অবশ্যই পাওয়ার ব্যাংক। যারা মোবাইল চালাতে চান, ছবি তুলতে চান, ড্রোন আছে, অনেক কিছু আছে, আনুষঙ্গিক অনেক জিনিসই থাকে, তাদের জন্য পাওয়ার ব্যাংক ওর ঠিক আর কি নিতে হবে। কিছু মানে পাওয়ার সেভ করে চালানোটা এটাই আর কি, যতটা সেভ করে চালানো যায়। কিন্তু যারা ব্লগ করে তাদের জন্য তো বুঝেনি তো, তাদের জন্য পাওয়ার ব্যাংক লাগবে মাস্ট। হ্যাঁ, সো আমরা আশা করি আপনাদের এই ভ্রমণ গল্প শোনার পরে আপনাদের আপিয়া কম, নাফা কম এবং আপনার স্বাদ ভাই কম, তারপর ভেলা কম, এই সবকিছু জন্য একটি সম্পূর্ণ গাইডলাইন হিসেবে কাজ করবে এই ভিডিওটি। আমরা চেষ্টা করেছি এখানে কোনখানো হিডেন চার্জ সহ সবকিছু বলার এবং জানান। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা সুন্দরভাবে ঢাকা থেকে একেবারে আমি এখন নাফাকুম, সব ভেলাকুম, সাত ভাইকুম ঘুরে আসার সম্পূর্ণ একটি সহজ গাইডলাইন পেয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আপনারা যারা যেতে চান তারা অবশ্যই এই ভিডিওটা ভালো মতো দেখবেন, খুব ভালো লাগবে। আর আপনাদের সম্পূর্ণ একটি গাইডলাইন অটোমেটিকলি মাথায় ঢুকে যাবে, যাতে আর আপনাদের কষ্ট হবে না। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন এক ভ্লগের আমন্ত্রণে আপনাদেরকে এখানেই আজকে বিদায় দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপনটা অবশ্যই করবেন, নামাজটা কখনো ছাড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।